আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। আজকে ক্লাসের প্রথমেই তোমাদের একটা জরুরি কথা বলব। সেটা হচ্ছে তোমরা তো পরীক্ষা দিয়েছো, পরীক্ষার খাতার জন্য অপেক্ষা করছো। সেটা নির্দিষ্ট সময় মতো তোমরা পেয়ে যাবে। তার আগে আজকে আমি যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রে আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দিব সেটা কিন্তু তোমরা অবশ্যই জমা দিবে, কারণ এই অ্যাসাইনমেন্টে কিন্তু এবার নম্বর দেওয়া হবে। এটা যেন ভুল না হয়, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে, অ্যাসাইনমেন্টে এবার নম্বর হবে। সুতরাং কোনো ফাঁকি ঝুঁকি নয় বা কোনো দেরি নয়, যখনই পাবে তখনই অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দেবে। আজকে আমাদের বাংলা প্রথম পত্র ক্লাস। আজকে আমরা একটা গল্প পড়ব। সেই গল্পটা এই শহরকে নিয়ে। এই গল্পের নামটা হচ্ছে পিতৃপুরুষের গল্প। তোমাদের বইয়ের পৃষ্ঠায় 32 নম্বর পৃষ্ঠায় এই গল্পটা আছে। এই গল্পটা লিখেছেন হারুন হাবিব। খুব একটা পরিচিত লেখক না হলেও তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেই যুদ্ধক্ষেত্রে কিন্তু তিনি সংবাদ আদান প্রদান করতেন, যার জন্ম জামালপুরে। তার খুব বেশি বই না হলেও গুটি কতক বই আছে যেগুলো সঙ্গে তোমরা খুব একটা পরিচিত না হলেও তোমরা পড়ে নিতে পারো। বিভিন্ন বইয়ের দোকান থেকে কিনে নিতে পারো। সেখানে পড়লে যেটা তোমরা জানতে পারবে সেটা হচ্ছে এই আমাদের দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে। তার কিছু স্মৃতি কথা আছে, গল্প উপন্যাস আছে, তার মধ্যে প্রিয় যোদ্ধা, মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ রয়েছে। এগুলো পড়লে তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। আমরা আজকে পিতৃপুরুষের গল্পে চলে যাব। এই গল্পটা পিতৃপুরুষ বলতে আসলে আমরা যেটা বুঝি আর কি, সেটা তোমাদেরকে আমি বলি। সেটা হচ্ছে এখন আমরা এই যে তোমাদের যে প্রজন্ম, তাদের তোমাদের দাদা দাদু আছে, নানা নানু আছে, তাদের বাবা মা আছে, তাদের একটা ইতিহাস আছে। প্রত্যেকটা মানুষের পিছনে একটা ইতিহাস থাকে, প্রত্যেকটা দেশের পেছনে একটা ইতিহাস আছে। যে কোনো জিনিসের পেছনেই কিন্তু একটা শ্রম থাকে, একটা ইতিহাস থাকে। সেই রকমই একটা ইতিহাস আমাদের এই ঢাকা শহরে রয়েছে। এই ঢাকা শহর কি একদিনই হয়েছে? একদিনই আমরা ঢাকাকে রাজধানী বলছি না, এর পেছনেও অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে। সেই গল্পেরই একটা গল্প হচ্ছে পিতৃপুরুষের গল্প। আমি গল্পটা পড়ছি এবং এর ফাঁকে ফাঁকে আমি তোমাদের প্রশ্ন উত্তর, টিকা, শব্দার্থ এগুলো সব দিয়ে দিব। তোমরা 32 নম্বর পৃষ্ঠাটা বের করো, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। পিতৃপুরুষের গল্প। হারুন হাবিব। অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না। এখানে মামাটাই হচ্ছে মূল চরিত্র, অন্তুর মামা। অন্তুর মামাকে নিয়েই এখানে গল্পটা লেখা হয়েছে। অন্তুর মামা একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাকে ঘিরেই এই কাহিনীটা রচিত হয়েছে। ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়। মামার নামটা কি? কাজল। কাজল মামা। অন্তুর সেই কাজল মামাকে নিয়ে গল্পটা লেখা হয়েছে। আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না। গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই বেঁধে গেল যুদ্ধ। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির। তারপর রাত দিন এই গ্রাম সেই গ্রাম ঘুরে, ছেলেদের জোগাড় করে, মিছিল মিটিং, রাইফেল জোগাড় করে, ট্রেনিং, আরো কত কি। অন্তুর নানা কত বকতেন, বাবা এসব করিস নি, বিপদে পড়বি। যুদ্ধের সময় কিন্তু যারা ইয়াং মানে যুবক ছিল, তাদের মধ্যে কিন্তু এক ধরনের স্পৃহা ছিল যে আমি যুদ্ধে যাব, যুদ্ধ করব, দেশটাকে জয় করব। এই যুদ্ধের সময় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে, যে ছাত্ররা পড়াশোনা করেছে, তারা কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের ভিতরেই কিন্তু অন্তুর এই কাজল মামা একজন।
বাঘা বাঙালি এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবে, সাহস নিয়ে বলতো কাজল মামা। সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার অধিক আগ্রহে অপেক্ষা করছে অন্তু। বার্ষিক পরীক্ষার পর থেকে মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর তো অন্তু, চিঠি লেখ মামাকে, বল এবারের 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ঢাকায় আসে। আরো বলল, তুই যুদ্ধের গল্প শুনবার জন্যে অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক চলে আসবে। বুদ্ধিটা অন্তুর মার হলেও এমন একটা কৌশল চিন্তা করত সে বেশ কিছুদিন আগে থেকে। কাউকে না জানিয়েই অন্তু কিন্তু মামাকে আসার জন্য চিঠি লিখে দেয়। সেও প্রায় 10-15 দিন হয়ে গেছে। আজ 18 তারিখ, 3 দিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। ওর যেন কেন বিশ্বাস, কাজল মামা কারো কথা শুনুক আর না শুনুক, তার কথা রাখবেই, আসবেই ঢাকাতে। ছোটদের কথা কিন্তু বড়রা ফেলতে পারে না, আর মামারা তো পারেই না। মামারা ভীষণ প্রিয় হয়, তাই না? যাদের মামা আছে তারা, মামাদের কাছে আমরা কত আবদার করি, মামা এটা করে দাও, মামা ওটা বলো, এটা করো, আর মামারা কিন্তু কি করে, সব আবদার কিন্তু মেটায়। অন্তু বরাবর রাত 9টা-9:30টায় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ রাতে সে 10টার উপরে জেগে থাকলো। মা বললেন, ঘুমোতে যাসনি কেন? অন্তু খুলে কিছুই বলল না। 11টা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে ওর। লেপের নিচে ঢুকতে ঢুকতে সে কি গভীর ঘুম। ভোরবেলায় সে দেখলো কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। লেপ থেকে বেরিয়ে এক লাফ উঠে বসলো সে বিছানায়। অন্তুর মামা ঢাকা শহরে এসে অন্তুর বাসাতে হাজির। মামা বললেন, ভালো আছিস তুই অন্তু? শেষ রাতে ট্রেনে ধরলাম, এসে দেখি তুই ঘুমোচ্ছিস। অন্তু বলে, আজ কিন্তু 19 তারিখ। তা তো জানো মামা, 2 দিন বাদেই 21শে ফেব্রুয়ারি। মামা বললেন, ঠিক আছে, খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরোবো তোকে নিয়ে। যেখানেই যেতে চাস সেখানেই যাব। 5 দিন আমি ঢাকায় থাকবো, এর মধ্যেই 4 দিন তোর সঙ্গে থাকবো। যেখানে যেখানে যেতে চাবি সেখানেই নিয়ে যাব, যত গল্প শুনতে চাস শোনাবো। মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটা রিকশায় চাপলো অন্তু আর কাজল মামা। ইতিহাসের শুরু, গল্পের যে একটা ইতিহাস, ঢাকা শহরের যে ইতিহাস, সেই মুক্তিযোদ্ধা কাজল মামা কিন্তু অন্তুকে আজ এই গল্পেই বলবে। লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিকশা চলছিল। মামা বললেন, এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এর নাম 7 মসজিদ রোড, জানিস? কি যে বলো মামা, জানবো না কেন? এই যে তোমরা এই ধানমন্ডিতে অনেকেই থাকো, 7 মসজিদ রোডে অনেকেই থাকো, অনেকেই হয়তো জানো না এই রোডের যে একটা ইতিহাস আছে। শুধু এই রোডের না, প্রতিটি জায়গার, ঢাকা শহরের প্রতিটি রোডেরই কিন্তু নির্দিষ্ট করে এক একটা ইতিহাস আছে। তার মধ্যে থেকে 7 মসজিদ রোড দিয়ে যখন অন্তু তার মামার সঙ্গে যাচ্ছিল, মামা কিন্তু সেই রোডের ইতিহাসটাই বর্ণনা করছিল। ঠিক আছে, বল দেখি 7 মসজিদ নাম হয়েছে কেন এই রাস্তাটা? তা তো জানি না। আমরা কি সবাই জানি সব রোডের কেন হয়েছিল, কি কারণে হয়েছিল? আমরা কিন্তু আসলে জানি না এবং জানার চেষ্টাও করি না, এটা কিন্তু ঠিক না। আমাদের প্রত্যেকেই, আমরা যে রোডে থাকি তারা কিন্তু যদি আমরা একটু চেষ্টা করি যে আমাদের রোডের এই নামকরণটা কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে, একটু যদি খোঁজ নেই। এখন তো সবকিছু সহজ না, মোবাইল হাতে নিলেই আমি সবকিছু চট করেই একটা যে কোনো নিউজ পেতে পারি। তো ঠিক সেইভাবে তুমি যেখানে থাকো সেই রোডের কি ইতিহাস তুমি জেনে নাও। এই জন্যই বলছিলাম, অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের। অতীত মানে আমাদের আগের দিনের, পুরনো দিনের ওপরেই তো বর্তমানের দিনরাত গড়ে ওঠে। কি চমৎকার এই লাইনটা, তাই না? এই যে একটা লাইন এখানে লেখক বলেছেন যে পুরনো দিনের ওপরেই তো বর্তমানের দিনরাত গড়ে ওঠে। তুমি দেখো, বর্তমানের যে একটা ভিত্তি আছে, সেটার একটা অতীত আছে।
সেই অতীতটার উপরেই কিন্তু বর্তমানটা গড়ে উঠছে, সেই বর্তমানের উপর দাঁড়িয়ে আমরা ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। ঠিক তেমনি এই ঢাকা শহরের আজকে যে ঢাকা রাজধানী, সেই রাজধানীরও একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা একদিনে তৈরি হয়নি, পূর্বপুরুষ যারা ছিল তারাই কিন্তু এই ইতিহাসকে রচনা করেছে। কাজল মামা সংক্ষেপে বললেন, এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর। তোমরা অনেকেই হয়তো জানো না, তাই বলছি এই গল্পটা খুব খুব মনোযোগ দিয়ে পড়বে। তার কারণ হচ্ছে তুমি এই যে ঢাকা শহরে আছো তার ইতিহাস কিন্তু তুমি নিজেও হয়তো জানো না। যারা জানো না খুব ভালো কথা, কিন্তু যারা জানো না তারা কিন্তু আজকেই এই গল্পটার মধ্য দিয়েই কিন্তু জেনে নিতে পারবে। মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে সেই সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে 7 গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটার নাম হয়েছে 7 মসজিদ রোড। রিকশাটা নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই অন্তু জিজ্ঞেস করলো, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? হ্যাঁ, আমি পড়তাম একদিন। তুই জানলি কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা সবাই চেনো, নিউ মার্কেটে তোমরা গিয়েছো, নিউ মার্কেটের পাশে নীলক্ষেত তোমরা দেখেছো। নীলক্ষেতটা পেরিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল গেট আছে, সেটাও কিন্তু তোমরা দেখেছো। কিন্তু সেটার যে একটা ইতিহাস আছে সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না, অনেকেরই অজানা। এই ঢাকা শহর এক সময় জাহাঙ্গীরনগর হিসেবে যেখানে খ্যাত ছিল, সেই ঢাকা শহর আজকে আমরা কি ঢাকা বলছি। তারপর যেটা আমাদের এই গল্পে লেখা আছে, মা বলেছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছো। তার মামা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো তখনই আমাদের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে কিন্তু অন্তুর মামা কাজল অংশগ্রহণ করে। অন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশ আরেক দেশে, মানুষের লোভ লালসায়। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য, সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য। ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে চমৎকারভাবে পার্থক্যটা কিন্তু কাজল মামা অন্তুকে বুঝিয়ে বলেছিলেন। দেখতে দেখতে রিকশাটা রোকেয়া হল আর শামসুন্নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো। কাজল মামা বললেন, এই যে ডান পাশের বিল্ডিংটা দেখছিস ওটার নাম কি জানিস? না, জগন্নাথ হল। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। তুমি থাকতে এখানে? না, আমি থাকতাম হাজী মোহাম্মদ মহসিন হলে। পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের কয়েক শত ছাত্রকে ওই মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিভিন্ন হল রয়েছে। যারা ঢাকার বাইরে থাকে তারা থাকার জন্য যে ছাত্রাবাস রয়েছে তার বিভিন্ন হলগুলোর বিভিন্ন নামকরণ করা হয়। সেই বিভিন্ন নামকরণের যে কোনো একটাতে, মানে যেটাতে ছিলেন অন্তুর মামা, সেটা ছিল হাজী মোহাম্মদ মহসিন হল। সেখানে অনেক ছাত্রদের একসঙ্গে যে গুলি করা হয়েছিল মাঠটাতে দাঁড়িয়ে, সেটার কথাও কিন্তু এই কাজল মামা অন্তুকে জানায়। কারণ পাকিস্তানি সাময়িক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। আর ছাত্রেরা যেহেতু তরুণ এবং পাকিস্তানের সব অন্যায়ের প্রতিবাদ করত, সেহেতু ওদেরই গুলি করা হলো, ওরাই প্রথম শিকার। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিকশা ভাড়া মিটিয়ে দিল কাজল মামা। তোমরা শহীদ মিনারে গেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থিত এই শহীদ মিনার। এই শহীদ মিনারের বিশাল ইতিহাস রয়েছে। ভাষা আন্দোলনের কথা জানো, এই ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে, শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু আমাদের এই শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নির্মিত হয়। সেই শহীদ মিনারের সামনেই কিন্তু রিকশা থামিয়ে ছিল
কাজল যে কিনা অন্তুর মামা। দুদিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। মামা বললেন, অন্তু, এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠী মানুষ বসবাস আছে, অনেক রক্তের ইতিহাস আছে, হাজার লক্ষ প্রাণ দানের করুণ কাহিনী আছে, আর সেই সব রক্ত স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদেরকে ধরে রাখতে গিয়েই দেশের এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। স্মৃতিসৌধটা কেন গড়ে উঠেছে, কি কারণে গড়ে উঠেছে, সবগুলোই কিন্তু অন্তুকে কাজল মামা বর্ণনা করছিল। আচ্ছা, এই ফাঁকে আমি তোমাদের আমাদের এই গল্পের শব্দার্থ আর টিকাটা লিখে দিচ্ছি, যেগুলো কিনা তোমরা বাড়িতে করে ফেলবে। এটা লিখে নাও। তোমাদের শব্দার্থ এই পিতৃপুরুষ থেকে একটাই থাকবে, একটাই তোমরা পড়বে, আর টিকা হচ্ছে দুটো। শব্দার্থ হচ্ছে পিতৃপুরুষ, টিকা হচ্ছে হানাদার বাহিনী, সামরিক শাসন, এই দুটো হচ্ছে টিকা। টিকা কিন্তু তোমরা পুরোটাই লিখবে, শব্দার্থের মতো একটা বাক্য শেষ করবে না। আচ্ছা, আমরা যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় এখন চলে যাচ্ছি। মামাকে বললেন, মামা, এবার তুমি কি ফুল দিয়ে দিতে আসবে এই শহীদ মিনারে? আসবো, গ্রামে থাকি, অনেক বছর আসতে পারিনি, এবার তোকে নিয়ে আসবো। বলতো অন্তু, শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? তোমরা কি জানো বাঙালির স্মৃতিসৌধ কেন? সেটাই কিন্তু এই অজানা একটা তথ্যই কিন্তু তোমরা এই গল্পের মধ্যে পেয়ে যাবে। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছে। অন্তুর স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন, বললেন, তুই তো বেশ জানিস অন্তু, তোর উত্তরে আমি খুব খুশি হয়েছি। মানে অন্তু শহীদ মিনারটা কেন তৈরি হয়েছিল, এই ভাষা শহীদের ভাষাকে রক্ষা করতে যারা শহীদ হয়েছিল তাদের গল্পটা সে মোটামুটি জানতো, এবং সেই জানার ফলশ্রুতিতেই কিন্তু মামা ভীষণ খুশি হয়েছিল অন্তুর উপর। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালিদের ওপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তাই 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটায় যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে। এই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। এখানে হাজার রক্তে রঞ্জিত হয়েছিল এই শহীদ মিনারের প্রাঙ্গণ। এই শহীদ মিনারের প্রাঙ্গণে যে হাজার তাজা রক্ত ছিল, সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে এখানে নির্মিত হয়েছিল, যেখানে এখন তোমরা প্রতি বছর মহান 21শে ফেব্রুয়ারির দিনে তোমরা ফুল দিয়ে সেই মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জানাও, এবং আমরা সবাই জানি। এবং এই প্রেক্ষাপটে আমাদেরকে বলতেই হয়, আজকে এই ভাষার
যে শ্রদ্ধা বোধ, সেটা শুধু আমাদের দেশে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সেটার কাহিনী বা গল্প তোমরা সবাই জানো। 21শে ফেব্রুয়ারি কি আমার বিশ্বাস প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা কিন্তু জানো। আমরা পালন করি সেই দিনটাকে, সরকারি বেসরকারিভাবে কিন্তু আমরা 21শে ফেব্রুয়ারিটাকে পালন করি ভাষা দিবস হিসেবে। অন্তুর মুখ দেখে কাজল মামা বুঝলেন সে মন খারাপ করেছে। মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে, এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্তু। মামাকে বলে, মামা তুমিও তখন এখানে ছিলে? না রে পাগল, আমি তো তখন তোরই মতো ছোট। এখানে যারা 52 সালে রক্ত দিয়েছে তারা সবাই আমার বড়, ওরা আমাদের পিতৃপুরুষ। যারা বয়সে বড়, যারা ওই সময় যুদ্ধ করেছিল, তাদেরকেই এখানে অন্তুর মামা কাজল পিতৃপুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন। ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা করব। কাজল মামার হাত ধরে অন্তু এক এক পর সিঁড়ি ডিঙিয়ে শহীদ মিনারের ওপরে ওঠে। মামার কাছে 21শে ফেব্রুয়ারির কাহিনী শুনে সে আগ্রহী হয়ে নিজ জাতির অতীত সংগ্রামের কাহিনী আরো শুনতে চায়। কেউ তো আগে এমন করে বলেনি তাকে, অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির। অন্তু বলে, তুমি আমাকে আরো কাহিনী বলো মামা। 21শে ফেব্রুয়ারি দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরো বলবো। শুধু এইটুকুই বলি, এই 21শে ফেব্রুয়ারি শহীদেরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ, যারা এই দেশকে মুক্তিযোদ্ধারা ছিল, তাদের আগে যাদেরকে আমরা স্মরণ করি, তারা এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল, তাদেরকেই কিন্তু আমরা প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করি। ওরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল। শুধু তাই নয়, 21শে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রাম আরো 19 বছর ধরে চলে। এই 19 বছরের অসংখ্য মানুষ মারা যায়, অনেক মায়ের কোল খালি হয়। অতঃপর আসে 1971 সালে মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযুদ্ধে তুমি ছিলে? অন্তুর প্রশ্ন। হ্যাঁ, আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে। বলতে হবে কিন্তু সেই মুক্তিযুদ্ধের গল্প। বাসায় ফিরে দুপুরে খাবার খেয়ে বলবে, ঠিক তো? ঠিক। শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতো পরে নেয়। ফিরে আসার সময় মামা বলে, অন্তু চল, আমরা দুজনে 1 মিনিট দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই। অন্তু ও কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায়। আমরা কিন্তু যখন শহীদ মিনারে যাই তখন কিন্তু 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করি। সেই নীরবতা পালনের উদ্দেশ্যটা কি তোমরা সবাই জানো, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। যখন আমরা কোনো মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানাই, যেখানেই হোক, সেখানে কিন্তু আমরা 1 মিনিট নীরবতা পালন করি। সেই নীরবতা পালন করার উদ্দেশ্যটাই হচ্ছে সেই মানুষটিকে, সেই মানুষগুলোকে শ্রদ্ধা জানানো। ঠিক তেমনি ভাবে শহীদ মিনারে কিন্তু অন্তু এবং কাজল মামা শ্রদ্ধা জানিয়েছিল। আমি তোমাদেরকে প্রশ্ন আর ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। প্রশ্ন আর ব্যাখ্যাটা আমি বলছি। প্রশ্নটা তোমরা গল্পটা একটু আলোচনা করে পাঠ পরিচিতির সাহায্য নিয়ে লিখবে। আর আলোচ্য অংশটুকু দিয়ে যে তোমাদের ব্যাখ্যা লিখতে হয় সেটা তো তোমাদের অজানা নয়, তাই না? আর এই বিষয়টা তোমরা একটু বুঝে নেবে। এটা কিন্তু একটা ইতিহাস, মুক্তিযোদ্ধার গল্প। এখানে এই গল্পটা তোমরা সবাই জানো। যে যতটুকু জানো, এইখানে যে পিতৃপুরুষ গল্পের মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনাটাকে কিন্তু তুমি নিজের ভাষায় চমৎকার করে লিখতে পারবে। তার জন্য কিন্তু এখানে পাঠ পরিচিতির সাহায্য নেওয়াটা খুব একটা প্রয়োজন হবে না আশা করি। তারপরেও বলছি, পাঠ পরিচিতি তোমাকে প্রশ্ন উত্তর এবং তোমার ব্যাখ্যাটা লিখতে সাহায্য করবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে আমি বলছি, সেটা হচ্ছে তোমাদের পুরো গল্পটাই কিন্তু লাইন বাই লাইন পড়বে। ছোট ছোট প্রশ্ন থাকবে, তোমাদের শব্দার্থ তো আছে, টিকা আছে, শূন্যস্থান থাকবে, বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে। সেগুলো কিন্তু তোমরা
পুরো গল্পটা না পড়লে কিন্তু লিখতে পারবে না, এটা তোমরা জানো। একই জিনিস পুনরাবৃত্তি করার তো কি প্রয়োজন আছে? তারপরেও বলছি তোমাদের সুবিধার্থে। এখন আমি প্রশ্ন আর ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। এটা তোমরা বাড়ির কাজ করে ফেলবে। প্রথমে যেটা দেখো, তোমরা এটা তুলে নাও। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ কারা, তাদের শহীদ হবার পেছনের ঘটনা বর্ণনা করো। এটা তোমরা গল্পের কিছু অংশ অবশ্যই বর্ণনা করবে। এখানে যে শহীদ বলা হয়েছে আমাদের ভাষা শহীদের কথা বলবে, তারপরে মুক্তিযোদ্ধার কথা বলবে, তারপরে তোমরা পাঠ পরিচিতি দিয়ে এটাকে শেষ করবে। তারপরে আছে ব্যাখ্যা। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন। আলোচ্য অংশটুকু লিখে তারপরে তুমি সেটার একটা ব্যাখ্যা করবে। আচ্ছা, তোমাদের এখানে তোমরা দেখেছো তোমাদের 36 নম্বর পৃষ্ঠায় পাঠ পরিচিতিটা সুন্দরভাবে কিন্তু দেয়া আছে। পিতৃপুরুষের গল্পটিতে অন্তু ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে। সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এক সময় 21শে ফেব্রুয়ারির দুদিন আগে কাজল মামা ঢাকায় আসে। অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাত মসজিদ, রাস্তা নামের ইতিহাস, জানতে পারে মুক্তিযুদ্ধ, যুদ্ধের পার্থক্য। 25শে মার্চের রাতে পাকিস্তানি হানাদারদের বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী হওয়ার ভূমিকার কথা। ঢাকা শহরের রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহীদ মিনার সহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে। ঠিক তেমনি আমি তোমাদেরও বলছি যে আমি শুধু এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ থেকেই আমি যে আমার শহরের ইতিহাস জানবো তা কিন্তু নয়। আমরা কিন্তু নিজেরা ইচ্ছে করলেই একটু, যারা আমাদের দাদা দাদু আছে, যারা আমাদের
সিনিয়র ভাই বোনরা আছে, তাদের কাছ থেকেই কিন্তু আমাদের যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের ভাষার ইতিহাস আমরা জানতে পারি। আমার বিশ্বাস তোমরা সঠিক ইতিহাসটা জানবে, সেই সঙ্গে সঙ্গে তোমরা যেই রোডে আছো, যেই জায়গায় আছো, সেই রোডেরও কিন্তু একটা চমৎকার ইতিহাস আছে, সেই ইতিহাসটাও কিন্তু তোমরা জেনে নিবে। আর এই বাড়ির কাজটা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে করে ফেলবে, কোনোটাই জমা রাখবে না। এই কারণে বলছি যে এই অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদের নম্বর দেওয়া হবে, এই নম্বরটা যেন তোমাদের মিস না হয়। তো আজকে তোমরা এ পর্যন্ত ক্লাসের গল্পটা শুনলে, তোমরা ক্লাসের গল্পটা ভালো করে বইটা খুলে পড়ে নিবে এবং যেটা না বুঝবে অবশ্যই আমাকে জানাবে, আমরা উত্তর দেব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।